আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কেরিয়ার ক্লাসরুম বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ দেখব, যেগুলো বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় বারবার এসেছে এবং আসার সম্ভাবনা রয়েছে। তো চলুন শুরু করি। ইতর বিশেষ বলতে কি বোঝায়? ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য। এটি হচ্ছে একটি বাগধারা। এছাড়া অপদার্থের বাগধারা হচ্ছে আমরা কাঠের ঢেঁকি। নিপাতনে সিদ্ধ সরাসন্ধি দৃষ্টান্ত কোনটি? নিপাতনে সিদ্ধ সরাসন্ধির দৃষ্টান্ত হচ্ছে গো যোগ অক্ষ গবাক্ষ। উল্লেখ্য, পাবক বঙ্গ ও যতীন্দ্র হচ্ছে সরসন্ধি। চাঁদের আমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি? যুবক শিক্ষকের নাম হচ্ছে আরেফ আলী। চাঁদের আমাবস্যা উপন্যাসে যুবক শিক্ষকের নাম হচ্ছে আরেফ আলী। এই উপন্যাসটি লেখক হচ্ছে সৈয়দ অলিউল্লাহ। এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। 1964 সালে উপন্যাসটি প্রকাশিত হয়। মরণ রে তুই মম শ্যাম সমান পঙ্গক্তিটির রচয়িতা কে? রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মরণ রে তুই মম সমান পঙ্গক্তিটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই পঙ্গক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে উদ্ধৃত হয়েছে। ভানুসিংহ ঠাকুরের পদাবলী ব্রজবুলি ভাষায় রচিত একটি কাব্যগ্রন্থ, যা 1884 সালে প্রকাশিত হয়। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কি? আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম হচ্ছে নজিবর রহমান। নজিবর রহমান আনোয়ারা উপন্যাসের রচয়িতা হলেন নজিবুর রহমান। এটি তার রচিত প্রথম উপন্যাস। এছাড়া চাঁদতারা, প্রেমের সমাধি, গরিবের মেয়ে মেহেরুন্নেছা নজিবুর রহমানের উল্লেখযোগ্য উপন্যাস। নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? আমি কারো সাথেও নেই, সতেরোতেও নেই। আপনি সপরিবারে আমন্ত্রিত, তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম। সঠিক উত্তর হচ্ছে তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। এবং অন্যান্য বাক্যগুলোর শুদ্ধ রূপ হচ্ছে আমি কারো সাথেও নেই, পাচেও নেই, আপনি সপরিবারে আমন্ত্রিত, সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম। নিচের কোনটি যৌগিক বাক্য? সঠিক উত্তর হচ্ছে ছেলেটি চঞ্চল তবে মেধাবী। আমরা জানি যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি, তবে প্রভৃতি অব্যয় যুগে যুক্ত ও সমন্বিত থাকে। তাই তবে অব্যয় দ্বারা সংযুক্ত থাকায় সঠিক উত্তর হবে ছেলেটি চঞ্চল তবে মেধাবী। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণবিপর্যয়ের দৃষ্টান্ত? এটা হচ্ছে পিচাস। ধ্বনি পরিবর্তনের নিয়মে পিচাস শব্দটি বর্ণবিপর্যয়ের দৃষ্টান্ত। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিশাচ, পিচাস, লাফ, ফাল। অর্ধচন্দ্র কথাটির অর্থ কি? অর্ধচন্দ্র কথাটির অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া। এটা একটা বাগধারা। হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ? হরতাল গুজরাটি ভাষা থেকে আগত শব্দ। এছাড়া খদ্দর শব্দটি গুজরাটি ভাষা থেকে আগত। তাহলে হরতাল হচ্ছে গুজরাটি ভাষা থেকে আগত। কোনটি জিজ্ঞাসার সম্প্রসারিত প্রকাশ? জয় করিবার ইচ্ছা।
জিজ্ঞাসার সম্প্রসারিত প্রকাশ হচ্ছে জয় করিবার ইচ্ছা। এছাড়া উল্লেখ্য বাক্যগুলোর সংকুচিত রূপ হলো জানি জানিবার ইচ্ছা জিজ্ঞাসা, হনন করার ইচ্ছা জিজ্ঞাসা, যুদ্ধ করিবার ইচ্ছা যুযোচ্ছা। তাই সঠিক উত্তর হচ্ছে খ। নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে ধূলি। এখানে দীর্ঘকারটা কাটা পড়ে গেছে। ধূলি হচ্ছে তৎসম শব্দ। আমরা জানি যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে, যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তাই সঠিক উত্তর হচ্ছে ধূলি। নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? উল্লেখিত কহ হচ্ছে বাংলা ধাতুর দৃষ্টান্ত। এখানে হচ্ছে তাহলে কহ হচ্ছে বাংলা ধাতুর দৃষ্টান্ত। বাংলা ভাষা মৌলিক ধাতুগুলো 3 শ্রেণীতে ভাগ করা যায়, যথা বাংলা, সংস্কৃত, বিদেশি। উল্লেখ্য কথ, বোধ, ঘট হচ্ছে সংস্কৃত ধাতু। ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব। ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে চিন্তা বিপ্লব ঘটেছিল। ভারতবর্ষে সুলতানি সাম্রাজ্য স্থাপনের ফলে মুসলমানদের মধ্যে ভোগবিলাস ও ঐশ্বর্যের উন্মাদনা দেখা যায়। তখন সুফিরা মনে করে ইসলাম তার মূল শিক্ষা থেকে সরে যাচ্ছে, অর্থাৎ ইসলামের নৈতিক অবক্ষয় ও অধঃপতন হচ্ছে। সুফিদের এই সমালোচনা গোঁড়া মুসলমানদের মনোপুত হয়নি, ফলে তারা সুফিদের ইসলাম বিরোধী মনে করেন। খ্রিস্টীয় নবম দশম শতক ছিল এই মতবাদের উদ্ভব ও বিকাশের প্রথম পর্ব। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে মুমূর্ষু। এটি চাকরি পরীক্ষায় বারবার আসে, তারপরে অনেকে ভুল করে আসে। এখানে একটা কোড নাম্বার মনে রাখবেন, 1121। ওয়ান হচ্ছে রুসুকার, দীর্ঘকার, রুসুকার। তার ভুল হবে না আশা করি। নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? অগ্নির সমার্থক শব্দ নয় আবির। আবির শব্দটি অগ্নি শব্দের সমার্থক শব্দ নয়। আবির শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি, রঞ্জক, দ্রব্য বা রং। উল্লেখ্য বহি, বায়ুশাখা, বৈশাখ হচ্ছে অগ্নি শব্দের সমার্থক শব্দ। একটা কোশ্চেন, দেশের যত নদীর ধারা জল নেওয়ারা অশ্রুধারা, এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত? এটা হচ্ছে অপহূতি। অপহূতি অলঙ্কার দ্বারা শোভিত। তারাই আজি নিঃস্ব দেশ, কাৎস্য হয়ে অন্নহারা, দেশের যত নদীর দ্বারা জল নেওয়ারা অশ্রুধারা। কাজী নজরুল ইসলাম এখানে উপমেয় জল, উপমান অশ্রু প্রতিষ্ঠিত করলেন উপমান অশ্রুধারাকে। সুতরাং উপমেয়কে অস্বীকার করে যদি উপমান উজ্জ্বলভাবে প্রকাশ করা হয়, তবে তাকে অপহূতি অলঙ্কার বলে। যথারীতি কোন সমাজের দৃষ্টান্ত? যথারীতি হচ্ছে অবৈভব সমাজ। মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে মৃত্তিকা দিয়ে তৈরি হচ্ছে মৃন্ময়। মৃত্তিকা দিয়ে তৈরি কথাটির সংকুচিত রূপ হলো মৃন্ময়। উল্লেখ্য তন্ময় অর্থ হলো তদকচিত্ত বা তন্মনস্ক, এবং চিন্ময় হলো চিত্তস্বরূপ বা জ্ঞানময়। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? চণ্ডী হচ্ছে শিবের স্ত্রী। চণ্ডীমঙ্গল কাব্যে উপাস্য চণ্ডী হচ্ছে শিবের স্ত্রী। ফুল্লরা হচ্ছে এই কাব্যের আরেকটি চরিত্র। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? উদ্ধার করা হয়েছিল গোয়ালগড় থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গোয়ালগড় থেকে উদ্ধার করা হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। 1316 বঙ্গাব্দ কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ বসন্ত রঞ্জন রায়
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিঞ্চপুরের কাছে কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি উদ্ধার করেন। 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় পুঁথিটি শ্রীকৃষ্ণ কীর্তন নামে গ্রন্থাগারে প্রকাশিত হয়। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? বিদ্যাপতি ছিলেন মৈথিলী ভাষার কবি। বিদ্যাপতি মূলত মৈথিলী ভাষার কবি ছিলেন। এছাড়া তিনি আবহট্ট ও সংস্কৃত ভাষায় পদ রচনা করেন। বিদ্যাপতির শ্রেষ্ঠ কীর্তি ব্রজবুলিতে রচিত রাধা কৃষ্ণ বিষয়ক পদ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাঞ্ছাটি কার? এটা হচ্ছে ঈশ্বরী পাটুনির। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাঞ্ছাটি হচ্ছে ঈশ্বরী পাটুনির। নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না এস ওয়াজেদ আলী। এস ওয়াজেদ আলী বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন না। উল্লেখ্য, কাজী আব্দুল ওদুদ আবুল ফজল আব্দুল কাদির এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আব্দুল কাদির ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রধান উদ্যোক্তা। বুদ্ধির মুক্তি আন্দোলনের মূল কথা ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ও ঐতিহ্য ভাবনার ধারক? এটা হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যে কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক। অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যেটি 1922 সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের অন্যতম জনপ্রিয় কবিতা বিদ্রোহী। নিচের কোনটি 20 শতকের পত্রিকা? শনিবারের চিঠি হচ্ছে 20 শতকের পত্রিকা, যা 1924 সালে প্রকাশ করা হয়েছিল। উল্লেখ্য, বঙ্গদর্শন 1872 খ্রিস্টাব্দে, তত্ত্ববোধিনী 1839 খ্রিস্টাব্দে, সংবাদ প্রভাকর 1831 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নিচের কোনটি উপন্যাস নয়? উপন্যাস নয় হচ্ছে কবিতার কথা। এটা হচ্ছে জীবনানন্দ দাশের একটি প্রবন্ধ গ্রন্থ। উল্লেখ্য, দিবারাত্রি কাব্য 1935 সালে মানব বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। শেষের কবিতা 1928 রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। পল্লী সমাজ 1916 শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ রচনা করেন কে? বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ রচনা করেন আহমদ শরীফ। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ রচয়িতা হলেন আহমদ শরীফ। আহমদ শরীফ 13 ফেব্রুয়ারি 1921 থেকে 1924 ফেব্রুয়ারি 1999 একজন বাংলাদেশী ভাষাবিদ। তার জন্ম হচ্ছে 1921 13 ফেব্রুয়ারি, মারা গেছে 24 ফেব্রুয়ারি 1999। একজন বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনীষী এবং বিংশ শতাব্দীর শেষ ভাগে আবির্ভূত বাংলা সাহিত্যের সংস্কৃতি পরিমণ্ডলের অন্যতম প্রতিভূ। তিনি কলেজ অধ্যাপনার মধ্য দিয়ে 1945 থেকে 49 পেশাগত জীবন শুরু করেন। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? মনোরমা হচ্ছে বঙ্কিমচন্দ্রের মৃণালিনী উপন্যাসের চরিত্র। এই উপন্যাসটি প্রকাশিত হয় 1869 সালে। এই উপন্যাসটির অন্যান্য চরিত্র হলো হেমচন্দ্র, ব্যোমকেশ ও ঋষিকেশ। ব্যক্তপ্রেম গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। মানসী। অভীক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? অভীক রবীন্দ্রনাথের রবিবার গল্পের নায়ক। রবিবার গল্পের নায়ক। চারুলতা হলো নষ্টনীড় গল্পের বিখ্যাত চরিত্র। অমিয়া হলো নামঞ্জুর গল্পের কেন্দ্রীয় চরিত্র ও সোহিনী হলো ল্যাবরেটরি গল্পের অন্যতম প্রধান চরিত্র।
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, কার রচিত বঙ্গটি? এটা হচ্ছে কামিনী রায়। সঠিক উত্তর হবে কামিনী রায়। সকলে আমরা সকলে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে হলো কামিনী রায় রচিত একটি কবিতার পংক্তি। কামিনী রায় ব্রিটিশ আমলে ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী একজন বিশেষ ব্যক্তি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে আলো ও ছায়া, মাল্য ও নির্মল্য, দ্বীপ ও ধূপ। খোকা রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র? খোকা ও রঞ্জু মাহমুদুল হকের জীবন আমার বোন উপন্যাসের চরিত্র। সঠিক উত্তর হচ্ছে জীবন আমার বোন। সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক কোনটি? সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক হচ্ছে বহিপীর। সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক বহিপীর। বহিপীর নাটকের চরিত্রগুলো হলো বহিপীর, তাহেরা, হাতেম, আমেনা, হাশেম প্রমুখ। কবর হলো মুনীর চৌধুরী রচিত নাটক। পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধের উপর রচিত নাটক। ওরা কদম আলী নাটক লিখেছেন মামুনুর রশীদ। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস। এটা হচ্ছে উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? সবাই জানে সম্প্রদান কারক। বাংলায় সম্প্রদান কারকের প্রয়োজনীয়তা নাই মনে করে রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন, কেননা কর্মকারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ এক সুন্দরভাবে সম্পাদন করা যায়। তাছাড়া সম্পাদন কারক ও কর্মকারকের বিভক্তি চিহ্ন এক। এ কারণে রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক ব্যাকরণবিদ সম্প্রদান কারকের বাংলা ভাষার অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি করেছেন। কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? হিত্তিক ও তুহারিক। কেন্তুমের দুটি শাখা হচ্ছে হিত্তিক ও তুহারিক। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কেন্তুম শাখার অধিকাংশ ভাষাই বর্তমানে ইউরোপের বিভিন্ন অঞ্চলের জনমানুষের ভাষা। এর মধ্যে হিত্তিক ও তুহারিক এ দুটি ভাষা এশিয়ার অন্তর্গত। ব্রোঞ্জ যুগে পশ্চিম এশিয়ার আনাতোলিয়ায়, আধুনিক তুরস্ক বর্তমান হিত্তিক ভাষার অস্তিত্ব ছিল। এটি বর্তমানে একটি বিলুপ্ত ভাষা। তুহারিকও একটি বিলুপ্ত ভাষা। খ্রিস্টীয় ৫ম থেকে ৮ম শতক পর্যন্ত এশিয়ার তারিম নদী অববাহিকা বর্তমান চীনের জিনজিয়াং অঞ্চলে এই ভাষাটির অস্তিত্ব ছিল। তামিল, দ্রাবিড়, মাগধী, গৌড়ি, আর্য, অনার্য এগুলো কেন্তুম শাখার অন্তর্গত। রুখের তেন্তুলি কুমিরে খায় এর অর্থ কি? রুখের তেন্তুলি কুমিরে খায় এর অর্থ হচ্ছে গাছের তেঁতুল কুমিরে খায়। এটি চর্যাপদের ২ নং পদের অন্তর্গত একটি চরণ। এর পদকর্তা হচ্ছে কুক্কুরি পাত। ২ নং পদের প্রথম দুটি চরণ হলো দুলি দুহি পিঠা দরন্ন যাই, রুখের তেন্তুলি কুমিরে খাও খায় না আধুনিক বাংলা রূপান্তর করলে হয় কচ্ছপ দুয়ে পাত্রে ধরা না যায়। কচ্ছপ দুয়ে পাত্রে ধরা না যায়, গাছের তেঁতুল সবাই কুমিরে খায়। শাব্দিক বিশ্লেষণ হচ্ছে দুলি শব্দের শাব্দিক অর্থ কচ্ছপ। আর ঘুর অর্থ অপরিশুদ্ধ বুধিচিত্ত। পিঠা হলো পাত্র। ঘুর অর্থ দেহাভ্যন্তরের ৩৬টি পিঠ ও নারী নক্ষত্র। রুখ হলো গাছ। গূঢ়ার্থ হলো দেহ। তেন্তুলি হলো তেঁতুল। গূঢ়ার্থ হলো কামনা বাসনা। কুম্ভীর হলো কুমির। গূঢ়ার্থ ইন্দ্রিয় সমূহ। গূঢ়ার্থ রূপান্তর। অপরিশুদ্ধ চিত্তে বোধি বা পরম জ্ঞানকে ধারণ করা যায় না। দেহের ইন্দ্রিয়াদি পঞ্চমেন্দ্রিয় সকল কামনা বাসনা আশা আকাঙ্ক্ষাকে বিনাশ করে দেয়।
কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় 1865 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দুর্গেশ নন্দিনী এটি বাংলা সাহিত্যের অন্যতম প্রথম সার্থক উপন্যাস ও প্রথম প্রকৃত বাংলা উপন্যাস হিসেবে আখ্যায়িত করা হয়। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? প্রথম মহিলা ঔপন্যাসিক হলো স্বর্ণকুমারী দেবী। সঠিক উত্তর গ। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বোন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা। তিনি দীর্ঘকাল বিখ্যাত ভারতী পত্রিকার সম্পাদিকা ছিলেন। দীপ নির্বাণ, মালতী, ফুলের মালা, মিবার রাজ, স্নেহলতা, ছিন্নমুকুল, হুগলির ইমামবাড়া, বসন্ত উৎসব, বিবাহ উৎসব ইত্যাদি তার বিখ্যাত রচনা। আমার দেখা নয়াচিন কে লিখেছেন? আমার দেখা নয়াচিন লিখেছেন শেখ মুজিবুর রহমান। মানসী দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? কবি বিজয়গুপ্ত মনসা মঙ্গল কাব্যের প্রতিনিধি, স্থানীয় ও অন্যান্য শ্রেষ্ঠ কবি। বাংলা সাহিত্য প্রথম সুস্পষ্ট সন তারিখযুক্ত মনসা মঙ্গল কাব্য রচনা করেন তিনি। তার রচিত মঙ্গল কাব্যের নাম পদ্মপুরাণ। পদ্মপুরাণ কাব্যটি 1494 সালে রচিত হয় বলে তার কাব্যের ভণিতা থেকে জানা যায়। তাহলে মনসা মঙ্গল, মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম হচ্ছে, এটা হচ্ছে পদ্মপুরাণ। দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? হচ্ছে জমিদার নিজাম শাহ। জমিদার নিজাম শাহর পৃষ্ঠপোষকতা লাভ করেন। দৌলত উজির বাহরাম খান মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন কবি। সাহিত্য রচনায় তিনি জমিদার নিজাম শাহ সুরের পৃষ্ঠপোষকতা লাভ করেন। তার প্রকৃত নাম আসাদ উদ্দিন। তার পিতা ছিলেন চট্টগ্রামের অধিপতি নেজাম শাহ সুরের উজির। কোনটি নামধাতুর উদাহরণ? নামধাতুর উদাহরণ হচ্ছে বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যোগ করে যে নতুন ধাতু গঠিত হয় তাই নামধাতু। যেমন জোতা, জোতানো, বেত, বেতানো, হাত, হাতানো, বাঁকা, বাঁকানো। তাহলে এখানে কি আছে? এখানে আছে বেতা। এখানে বেতা আছে। গড্ডালিকা প্রবাহ বাগধারা, গড্ডল শব্দের অর্থ কি? গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া। তাতে সমাজ জীবন চলে না এই বাক্যটির অস্তিত্ববাচক রূপ কোনটি? তাতে সমাজ জীবন চলে না এটি একটি নেতিবাচক বাক্য। এর অস্তিত্ব রূপ হচ্ছে তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনম জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতার অংশ। অনন্ত প্রেম লেখাটা মুছে গেছে, এখানে অনন্ত, অনন্ত প্রেম কবিতার অংশ। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। মহামহোপাধ্যায়, মহামহোপাধ্যায়। 1898 সালে এই বিশিষ্ট সংস্কৃত পণ্ডিতকে সরকার মহামহোপাধ্যায় উপাধি প্রদান করেন। চর্যাযোগ্য বিনিশ্চয় ও চর্যা গানের সংকলনটি আবিষ্কার ও সম্পাদনা বাংলা ভাষা সাহিত্যের গবেষণা তার শ্রেষ্ঠ কীর্তি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী। আলাউদ্দিন আল আজাদ রচিত কর্ণফুলী উপন্যাস 1962 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে আঞ্চলিক ভাষার ব্যবহার দক্ষতার জন্য আলাউদ্দিন আল আজাদ ইউনেস্কো পুরস্কার পেয়েছিলেন। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম?
নীললোহিত হচ্ছে প্রখ্যাত বাংলা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। এছাড়া প্রমোদ চৌধুরীর একটি গল্পগ্রন্থের নাম হচ্ছে নীললোহিত। হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। বাকযন্ত্রের অংশ কোনটি? বাকযন্ত্রের অংশ হচ্ছে উপরের সবকটি। ষড়যন্ত্র, ফুসফুস, দাঁত এগুলো বাকযন্ত্রের অংশ। এছাড়া গলনালী, মুখগহ্বর, কণ্ঠ, জিহ্বা, তালুনাসিকা, নাক, ওষ্ঠাধর, ঠোঁট ইত্যাদি প্রত্যঙ্গ বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে 1960 সালে আবিষ্কৃত হয়। মুহুমুহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের আবিষ্কর্তা। হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় চর্যাপদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে হাজার বছরের পুরনো বাঙ্গাল ভাষায় বৌদ্ধ গানের দোহা নামে প্রকাশিত হয়। সেটি হচ্ছে নেপাল।